ওই যে শুরুতেই বললাম যে গণমাধ্যমের যে ক্ষমতা, প্রভাবক ক্ষমতা, জনমতের উপর তার একটা প্রভাব আছে, জনমতকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। সেই প্রভাবক ক্ষমতার গুরুত্বটা এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী তারা এটা খুব ভালোভাবে বুঝেছেন। রাজনীতিকরা যেমন বোঝেন, তারাও বোঝেন, এবং সেই কারণে তারা এই ক্ষমতার, এই প্রভাবক ক্ষমতাটাকে নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন, কাজে লাগাতে চেয়েছেন, এবং সেই কারণে তারা কিন্তু মিডিয়া হাউস খুলেছেন, গণমাধ্যম প্রতিষ্ঠান, একটার পর একটা নতুন নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান করেছেন। আমরা দেখেছি যে টেলিভিশনের জন্য যে লাইসেন্সগুলো নেওয়া হয়েছে, বেসরকারি খাতে যতগুলো টেলিভিশন লাইসেন্স নেওয়া হয়েছে, এই টেলিভিশন লাইসেন্সগুলোর যে সমস্ত আবেদনপত্র, একটা আবেদনপত্রের মধ্যেও আমরা দেখি নাই যে দেশপ্রেম, মানে পাবলিকের ইন্টারেস্ট, জনস্বার্থের কথা, যে আমি জনকল্যাণের জন্য যা যা প্রয়োজন শুধু সেগুলো করার জন্যই আমি টেলিভিশন করতে চাই, এমন কমিটমেন্টের কথা কেউ বলেননি। কিন্তু তারা ক্ষমতাসীন সরকারকে সন্তুষ্ট করার জন্যে, ক্ষমতাসীন সরকার যাতে খুব সহজেই তাদেরকে লাইসেন্স দেয়, সেই কারণে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের কথা বলেছেন। তারা বলেছেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন। তারা বলেছেন সরকারের উন্নয়নগুলো তুলে ধরার জন্য কাজ করবেন। তারা এমনকি দলের রাজনীতি প্রকাশের জন্যও বলেছেন যে এই আওয়ামী লীগের যে আদর্শ সেটাকে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 কিংবা 2021 তার আগের, সেগুলোকে তুলে ধরার জন্য আমরা কাজ করব। আবেদনপত্রে এইগুলো লিখে তারা টেলিভিশনের অনুমোদন নিয়েছেন। সেখানে প্রফেশনালটা আর ছিল না, পেশাদাররা তো এসছেন পরে, আগে তো এসছে বিনিয়োগ, এবং এই বিনিয়োগ কে করেছেন? এখানে আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনি একটা যদি বাড়ি কিনতে চান, ফ্ল্যাট ঢাকা শহরে, আপনাকে আয়ের উৎস বলতে হয়। আপনি যদি সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করতে চান, আপনার উপার্জনের টাকা, হালাল উপার্জনের টাকা, আপনাকে বলতে হয় যে আপনি সেই টাকা কোত্থেকে কীভাবে পেয়েছেন, সেটার ঘোষণা দিতে হয়। কিন্তু গণমাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঘোষণা দিতে হয় না যে আপনার এই বিনিয়োগটা কোত্থেকে আসছে, এই বিনিয়োগটা কি, এই বিনিয়োগের যে টাকা, এই টাকায় কি কর পরিশোধ করা হয়েছিল না কর পরিশোধ করা হয়নি, এটা কি বৈধ আয়ের টাকা না অবৈধ কোনো আয়ের টাকা, কোনো কিছুরই ঘোষণা দিতে হয় না। এই কারণে কি আপনারা ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ করেছেন, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে? না, ওয়ান মিডিয়া ওয়ান হাউস নীতির কথা আমরা যেটা বলেছি সেটা শুধু এই কারণে না, আরও কিছু কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। এটা সারা বিশ্বেই একটা বড় প্রশ্ন যে গণমাধ্যমের যে ক্ষমতা, আমি একটু আগেই বলেছি যে প্রভাবক ক্ষমতাকে কাজে লাগানোর জন্য ক্ষমতাধর রাজনীতিকরা যেমন এটাকে ব্যবহার করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, ঠিক তেমনিভাবে ব্যবসায়িক স্বার্থ যাদের আছে, ব্যক্তি স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, তারাও ব্যবহার করতে চান, এবং সেই কারণে তারা এই মিডিয়ার ওনারশিপের প্রতি আগ্রহী হন। প্রথমে হয়তো একটা পত্রিকা করলেন, পত্রিকা করার পরে মনে হলো যে না, টেলিভিশন তো আরও ক্ষমতাশালী, অথবা আমার টেলিভিশন চাই। টেলিভিশন করার পর মনে হলো না, এখন তো অনলাইন খুব প্রভাবশালী হয়ে উঠছে, অথবা আমার একটা অনলাইন পোর্টাল চাই। এভাবে কিন্তু একের পর এক বিভিন্ন ভেঞ্চার তারা হাতে নিচ্ছেন এবং সেটা বাস্তবায়ন করছেন, তার মালিক হচ্ছেন। পৃথিবীতে এই গণমাধ্যমের যে ক্ষমতার অপপ্রয়োগের ঝুঁকি, সেই অপপ্রয়োগের ঝুঁকি খুব গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে, এবং বহু দেশে এখন এটা নিষিদ্ধ করা হয়েছে বা করা হচ্ছে। যেসব দেশে করা হয়নি সেসব দেশে এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং করা হচ্ছে, আর অনেক দেশেই করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, আমেরিকায় কিন্তু ক্রস ওনারশিপ নিষিদ্ধ। আপনি খবরের কাগজের মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না। অনেকে বলেন যে ফক্স টেলিভিশন এবং ওয়াল স্ট্রিট জার্নাল তো একই মার্ডক গ্রুপের। ব্লুমবার্গের কথা বলেন, ব্লুমবার্গ টিভি এবং তাদের ব্লুমবার্গের নিউজ সার্ভিস আছে। হ্যাঁ, এগুলো ছিল, শুরু হয়েছে 1976 সালের আগে, আরও আগে, কিন্তু এই ক্রস মিডিয়া ওনারশিপ নিষিদ্ধ হয়েছে 1976 সালের পরে, আইন করে তারা নিষিদ্ধ করেছে। দ্বিতীয় আরেকটি পার্থক্য যেটা আছে সেখানে এই যে ওয়াল স্ট্রিট জার্নাল বলেন অথবা ফক্স টেলিভিশন বলেন, এগুলো সবই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জানি যদিও যে এটা মার্ডকের নিয়ন্ত্রণে আছে, কিন্তু মার্ডককে তার শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করতে হয়, এবং পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কারণে সেখানে ব্যক্তির কর্তৃত্ব অনেকটাই আপনার জবাবদিহির কারণে, শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহির কারণে কিছুটা না কিছুটা খর্ব হয়। আমাদের এখানে তো সেটা নেই। সে কারণে আমাদের এখানে আরও বেশি বিপদ। এই ক্রস ওনারশিপ, একই মালিকের যদি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, অনলাইন সবগুলো যদি তার হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তিনি যেই ক্ষমতার অধিকারী হন সেই ক্ষমতাটা সুষম প্রতিযোগিতাকে
বাধাগ্রস্ত করে। অন্যান্য যারা আরও টেলিভিশন চ্যানেলের মালিক আছেন কিংবা অন্যান্য পত্রিকার মালিক যারা আছেন তাদের সাথে তো আর সুষম প্রতিযোগিতা হচ্ছে না। তো সুষম প্রতিযোগিতা না হলেই একটা অসম প্রতিযোগিতা হলে তিনি একটা অসম সুবিধা পাবেন। এই সুবিধা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ করে এটা আরও বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে টেলিভিশনের চ্যানেল কিন্তু রাষ্ট্রের সম্পদ, ফ্রিকোয়েন্সি, আকাশপথে যে বেতার বার্তা জি। লেনদেনের যে ফ্রিকোয়েন্সিগুলো, সেই ফ্রিকোয়েন্সির মালিককে রাষ্ট্র, রাষ্ট্র। সার্বভৌম জনগণ এটার মালিক। সেটার কর্তৃত্ব যে কেউ এককভাবে 2-3টে চ্যানেল করে কিভাবে নিতে পারে? নিতে পারে না। এগুলো বিভিন্ন দেশে এগুলো নিয়ে কাজ হচ্ছে এবং এগুলো বন্ধ হচ্ছে।